আসসালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। আহ, গেল প্রায় 18 থেকে 19 দিন প্রধান উপদেষ্টা পদে আসীন হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। বেশ কিছু উদ্যোগ নিয়েছেন বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে সংস্কারের জন্য, মানুষের কাছে সেটা প্রশংসনীয় হচ্ছে। এছাড়া তিনি রাষ্ট্র ক্ষমতায় বসার পর একের পর এক নানান আন্দোলন, নানান দাবি, নানান ধরনের প্রাকৃতিক দুর্যোগ সকল কিছু মিলিয়ে একটা কঠিন ক্রান্তিকালের সময়টা তাকে পার করতে হচ্ছে। তবে এই মুহূর্তে ডক্টর ইউনূস সাহেবের জন্য একটু দুঃসংবাদও আছে। বাংলাদেশকে বৈশ্বিক মোড়লদের হাত থেকে রক্ষার জন্য, বাংলাদেশ যে আরো কারোর দাবার গুটি না, সেইটাকে প্রমাণিত করার জন্য আরো কিছু শক্ত ভূমিকা সম্ভবত নেওয়ার সময় এসেছে। কারণ বাংলাদেশের প্রেক্ষাপট কি হবে, বাংলাদেশে কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, বাংলাদেশে কোন রাজনৈতিক দল একটু ফেভার পাওয়ার দরকার, বাংলাদেশ কি ইন্দো প্যাসিফিক বা কোয়াডে জয়েন করবে, বাংলাদেশের হিন্দুরা কি আসলে অনিরাপদ, বাংলাদেশের হিন্দুদের সুরক্ষায় কি করা দরকার, এই বিষয়গুলা একান্তই বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়। কিন্তু গেল বেশ কয়েক দশক যাবৎ বাংলাদেশকে নিয়ে খেলছে মার্কিন যুক্তরাষ্ট্র, আর একটা ইজারা দিয়ে রেখেছিল ভারত সরকারকে। তো পুরানা সেই যে দখলদারিত্ব বা বাংলাদেশকে যে কন্ট্রোলের যে একটা খেলা, সেখান থেকে ভারত কিন্তু বের হয়ে আসে নাই। দেখেন, গতকালকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ ইস্যুতে তারা কথা বলেছে। কথা বলছে, ভালো কথা বলতেই পারে, কিন্তু কথা বলার পর মোদী যে টুইটটা করছে, সেই টুইটটাতে আমার কাছে যথেষ্ট আপত্তিকর কিছু অ্যাক্টিভিটিস আমার কাছে মনে হয়েছে, যেটা বাংলাদেশ সম্পর্কে তাদের আসলে এই ধরনের বক্তব্য দেওয়ার সুযোগ নেই। আর এই বিষয়টা যেহেতু আমাদের অতীতের রাজনৈতিক সরকারগুলো তারা নানান কারণে মেরুদণ্ডটা সোজা করে দাঁড়াতে পারে নাই, কথা বলতে পারে নাই, অন্তত মোদী সাহেব ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় আসার পর আমরা আশা করি বাংলাদেশ মেরুদণ্ড সোজা করে দাঁড়াবে। আমাদের দেশের হিন্দুদের নিরাপত্তা নিয়ে আমরা কারোর কাছে কৈফিয়ত দেওয়ার সুযোগ নাই, শুধুমাত্র আমাদের জনগণের কাজ ছাড়া। আমরা অন্য কোনো দেশকে প্রমাণ করতে হবে না, বা তাদের দেশের সাংবাদিক এনে প্রমাণ করতে হবে না যে আমার দেশে কি চলে, ভারতে কি চলে সেটা আমরাও জানি। আবার আসেন, ঘটনার প্রেক্ষাপট কি। যুক্তরাষ্ট্র এবং ভারত বাংলাদেশকে নিয়ে যখন আলোচনা করে, বুঝতে হবে এখানে প্রধান গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট হচ্ছে কোয়াড, ইন্দো প্যাসিফিক, যেটাতে বাংলাদেশ গত কয়েক দশক যাবৎ বাংলাদেশকে ঢুকানোর চেষ্টা করেছে, বাট বাংলাদেশ চীনের সাথে বৈশ্বিক রাজনীতির প্রেক্ষাপটে ওইখানে জয়েন করে নাই। আর যদি কোয়াডে বাংলাদেশ ঢুকে, তাহলে ওই যে ইউএসএ যে নেভাল ইউনিটের যে কলামটা ছিল, আমি 2 দিন আগে যে নিউজটা দিয়েছি, বাংলাদেশে মার্কিন ঘাঁটি গড়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। আর এই বিষয়গুলোকে একটু শক্তভাবে হ্যান্ডেল করা দরকার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকালকে নিজের এক্স হ্যান্ডেল মানে টুইটারে দেওয়া বাইডেনের সাথে আলাপের একটা বিষয় নিয়ে মোদীর পোস্ট ছিল, আজ মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সাথে ফোন আলাপ হয়েছে, হতেই পারে। এই সময় ইউক্রেন পরিস্থিতি সহ আঞ্চলিক এবং বৈশ্বিক নানা বিষয়ে আমরা বিশদ মত বিনিময় করেছি, করতেই পারেন। এবার আসেন মেইন পয়েন্ট, বাংলাদেশের পরিস্থিতি নিয়েও আমরা আলোচনা করছি। বাবা, তুমি কেন আলোচনা করবা? হ্যাঁ, তোমার কেন আলোচনা করতে হবে? তুমি কি আমাদের বস না মালিক সাচ্ছ, নাকি তোমাদের অধীনস্থ কোনো রাষ্ট্র আমরা? এবং দেশটিতে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার উপর প্রয়োজনীয়তার জোর দিয়েছি। মানে কি, মানে তোমরা কি করবা? তোমাদের যেটা করা দরকার, বিভিন্ন রকমের যে অ্যাক্টিভিটিস বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে কু করার চেষ্টা, এই বন্যার পানি খুইলা দিয়ে গত 10 দিনে বাংলাদেশের অর্থনীতিকে ভেঙে দেওয়ার চেষ্টা, আনসারদেরকে নিয়ে খেলার চেষ্টা, আরো নানান ধরনের যে চেষ্টা চলছে, তোমরা সেগুলোতে ব্যস্ত আছো। তোমাদের দেশের মিডিয়া বাংলাদেশের পুরান পুরান ঘটনা নিয়ে, পলিটিক্যাল ইস্যুতে হিন্দুদের সাথে যে ঝামেলাগুলো ছিল, অতীতে 2-1টা বিচ্ছিন্ন যে ঘটনাগুলো ছিল, এবং কি বিভিন্ন দেশের বক্তব্যকে কাটপিস লাগায়া তোমরা তোমাদের মিডিয়াতে বাংলাদেশ সম্পর্কে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছো, সেটা তো প্রশ্নই আসে না। তো তোমরা কোন প্রয়োজনীয়তা অনুভব করছো? আচ্ছা, বলছে পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে। এমনকি এখানে ইন্দো প্যাসিফিক ইস্যু বা কোয়াড ইস্যুতেও কিন্তু আলোচনা করা হয়েছে। এখন দেখেন, ভারত যুক্তরাষ্ট্র তারা কিন্তু একটা টিম, আর বিপরীতে চীন এটার বাহিরের একটা টিম, রাশিয়া সহ আর যে অঞ্চলগুলো আছে। বাংলাদেশের অবস্থানটা আমরা গত বেশ কয়েকটা সরকার যারাই ছিল একটা মিডল পয়েন্টে কিন্তু হাইটা গেছে, কেউ খেলাধুলা বেশি করছে, কেউ কম করছে, কিন্তু কোয়াডে কিন্তু আমরা এখনো জয়েন করি নাই। কোয়াডে জয়েন করার যে ইস্যুটা, সেখানে আপনারা নিশ্চয়ই দেখেছেন, আমি গতদিন যে ভিডিওটা দিয়েছিলাম, যে কোয়াডে জয়েন করলে ইন্দো প্যাসিফিক ইস্যুতে বাংলাদেশ কানেক্ট হলে সেক্ষেত্রে বাংলাদেশের যেই জলসীমা বা বাংলাদেশের যে সেন্ট মার্টিন ইস্যুটা আছে,
অথবা চট্টগ্রাম মাতারবাড়ি গভীর বন্দর ইস্যু আছে, বেশ কিছু জায়গা যেখানে সামরিক মহড়া চলতে পারে চীনের বিরুদ্ধে। তো চীন তো ভাই আগ্রাসী, চীন স্বাভাবিকভাবে এটা কখনোই মেনে নিবে না যে এখানে মার্কিনীদের আধিপত্য হোক অথবা এই অঞ্চলে আমেরিকার কোনো সামরিক ঘাঁটি ক্রিয়েট করার সুযোগ হোক। তো সকল কিছু মিলিয়ে বাংলাদেশ এখন হয়ে গেছে মনে হয় যে খেলার ফুটবল। ভারতের মন চায় তারা খেলে। আবার ধরেন বি অনেস্টলি ডক্টর ইউনূস সাহেবের যেই সরকার ক্ষমতায় আসছে, ভারতের বিরুদ্ধে আসলে আমজনতা আমরা যতটুকু অ্যাক্টিভ, আমরা যতটুকু সোচ্চার, ভারত ইস্যুতে এখনো তিনি কিন্তু খুব শক্তভাবে আই ডোন্ট নো ওয়াই ওই রকম কোনো ভূমিকা এখনো নিচ্ছেন না। আমাদের দুইজন উপদেষ্টারা কথা বলছে, সমন্বয়করা কথা বলছে, বাট ডক্টর ইউনূস সাহেবের উচিত ভারতের যে মোরলগিরির স্বভাবটা সেটাকে কিন্তু কন্ট্রোল করা। এটা যদি কন্ট্রোল করতে না পারে, ভারত যেমন আওয়ামী লীগ সরকারের গ্রাস করা ফেলছে নানানভাবে কিন্তু গ্রাস করেছে দেশের ভিতরে, আভ্যন্তরীণ, বৈশ্বিক অনেক ইস্যুতে ভারতের চয়েস ছিল বাংলাদেশের চয়েস। তো সেই জায়গাটা থেকে যদি আমাদের এই নতুন সরকার বের হতে না পারে, ভারত মিত্রর বেশে হোক, যেই বেশে হোক, আইসা এই সরকারের উপর হাবি হয়ে যায়, তাহলে কিন্তু ঝামেলার দিকে পড়তে যাচ্ছে ডক্টর ইউনূস সাহেবের এই সরকার। ভালো কিছু করতে এসে সরকার চালানো আসলেই কঠিন, পরবর্তী সময় সমালোচনার শিকারও হতে পারে। তো আমার মনে হয় যে ভারত ইস্যুতে বা মার্কিন যুক্তরাষ্ট্রের যে খেলার ইস্যু আছে বাংলাদেশ নিয়ে, ওইখানে কোনোভাবেই আমরা এইগুলোর মধ্যে জড়ানো যাবে না। আমরা আমাদের অবস্থানে স্পষ্ট ক্লিয়ার করে দিতে হবে যে বাংলাদেশ কি করবে, বাংলাদেশ কোনটা করা উচিত, আমার দেশের জনগণের মধ্যে হিন্দুদের নিরাপত্তা কি হবে, মুসলিমদের নিরাপত্তা কি হবে, যারা অন্য ধর্মের আছেন তাদের নিরাপত্তা কি হবে, এটি দেশের সরকার, এদেশের জনগণ, এদেশের প্রশাসন, তারা এটাকে ফ্যাক্ট হিসাবে দেখবে। আমরা কি অন্য দেশের গুলো নিয়ে কথা বলার সুযোগ আছে? আমরা কি অন্য দেশের ইস্যুগুলোতে আমাদের সরকার কি তাদের দেশের বিষয় নিয়ে এভাবে প্রশ্ন করে যে ভারতে বসবাসকারী 20 কোটি মুসলিমের সাথে কি হচ্ছে? তো আমার মনে হয় যে আরেকটু স্ট্রং হওয়া দরকার। ডক্টর ইউনূস সাহেব তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, শান্তিতে বিশ্বাসী, বাট এই গুটিবাজদের সাথে খেলার জন্য তাকে মাঝে মাঝে প্রয়োজন হলে শক্ত হওয়া উচিত। আর ডক্টর আসিফ নজরুল স্যারেরও যে ভূমিকা আমার কাছে অনেকটা মানে কেমন জানি লাগতেছে, বি অনেস্টলি। সরকারে বসার আগে ওনার যে শক্ত ভূমিকা দেখেছি ভারত ইস্যুতে বা অন্যান্য ইস্যুতে, তো সরকারে বসার পর বিভিন্ন ধরনের সভা, সেমিনার, তারপর হচ্ছে যে ধরেন মাঝে মাঝে ফেসবুকে বক্তব্য, এগুলোর বাহিরে কার্যকর যে ভূমিকাটা বা আইন, এই যে আমাদের যে বিচার বিভাগ আছে বা তিনি যে আইন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, সেখানেও আরো অনেক কিছু দরকার। বা আমাদের বাকি যে উপদেষ্টারাও আছেন তারাও কিন্তু আসলে ওই রকম শক্ত কোনো ভূমিকা ভারত ইস্যুতে রাখছেন, এটা আমার কাছে স্পষ্টই মনে হচ্ছে। জনতাও কথা বলছে, জনগণ আমরা কথা বলছি, বাট বাই গভর্নমেন্ট জি টু জি সেগুলো হচ্ছে না। তো এগুলো ব্যালেন্স না করতে পারলে ডক্টর ইউনূস সাহেব ঝামেলায় পড়তে, ভারত হঠাৎ করে ফাঁসাই দিবে, আমরা তো দেখব। তো শান্ত মানুষ, বাট একটু সচেতন হওয়া জরুরি।